সুপ্রিম কোর্টে থাপ্পড়ের পর থাপ্পড়ের পর থাপ্পড়। আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টে খোদ দিদিমণি ছুটে গিয়েছিলেন গলায় কালো মাফলার জড়িয়ে। আর তারপর ওই উচ্চিংড়েগুলো, ওই অর্ধশিক্ষিত অশিক্ষিতগুলো ধেই ধেই করে নৃত্য করছিল যে তাদের দিদিমণি একদম বিশ্ব জয় করে নিয়ে চলে এসছেন। এসআইআর প্রক্রিয়া ঘেঁটে দিয়েছেন, এই যে কমিশন অনেক কিছু করছিল সমস্ত কিছু ধরিবাজি নাকি ধরিয়ে দিয়েছেন। কিন্তু আসলে যেটা হয়েছে, দিদিমণি একদিন মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে বুঝে গিয়েছিলেন কত ধানে কত চাল, থাপ্পড়টা আইনের কিরকম পড়েছে গালে, ফলে ভয়ে আর অমুখ হননি। উল্টো দিকে আগের দিনই কপিল সিব্বালকে দিয়ে নতুন করে এসআইআর ঘাঁটার চেষ্টা করেছিলেন। সেখানে কপিল সিব্বালের গালেও আইনের ঠাস 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 করে থাপ্পড় পড়েছে। ফলে এখন বাংলা এবং বাঙালিকে বঞ্চিত করে একজন অবাঙালি, যাকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে, সেই মানিকা গুরুস্বামী, তাকে দিয়ে এসআইআর ঘাঁটার একটা চেষ্টা করা হচ্ছিল। এরা এত বাড়াবাড়ি করছে যে মহামান্য বিচারপতি যারা এসআইআর প্রক্রিয়ায় বিচারটা করছেন, ওই 60 লক্ষ ফেরেববাজের মধ্যে অ্যাকচুয়ালি কত ফেরেববাজ সেটা ধরার প্রক্রিয়া করছেন, সেইটাকে ঘেঁটে দেওয়ার, বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু মিলল কি? ডুডু কানা ব্যাং। হাতে পায়ে ধরে কার্যত ক্ষমা চেয়ে পালিয়ে পরিত্রাণ পেতে হলো। এবং আজ থেকে কালীঘাটে কান্নাকাটির রোল হাজার গুণ বেড়ে গেল। শুধুমাত্র তাই নয়, এই নির্বাচন পশ্চিমবঙ্গে কবে ঘোষণা হবে সেটাও কার্যত বিচার প্রক্রিয়ার হাতে চলে গেল। এবং যে ইঙ্গিত উঠে এলো তাতে এই 60 লক্ষ নামের ফয়সালা না হলে পশ্চিমবঙ্গে আপাতত নির্বাচন হওয়ার কোনো আশা নেই। অর্থাৎ সেক্ষেত্রে আমও যাবে, ছালাও যাবে। এই 60 লক্ষের মধ্যে একটা বড় অংশ নিশ্চিতভাবে ভোটার তালিকার বাইরে যাবে এবং সেখানে ভোট কমবে, আর উন্নয়ন বাহিনীর ভোট পড়বে না। উল্টো দিকে এই প্রক্রিয়া শেষ করতে গেলে 7ই মের ডেডলাইন পেরিয়ে যাবে। রাষ্ট্রপতি শাসন জারি করেই পশ্চিমবঙ্গে ভোট হতে চলছে। আজকে সুপ্রিম কোর্টের শুনানির পর মোটামুটি এই জায়গায় দাঁড়িয়ে রইল এসআইআর স্ট্যাটাস। কি কি হয়েছে আপনাদের এক এক করে বলি। বেঙ্গল এসআইআর হিয়ারিং সুপ্রিম কোর্ট। এসআইআর শুনানিতে সুপ্রিম কোর্টের তিরস্কার, ক্ষমা চাইলেন মেনকা গুরুস্বামী, কমিশনকেও 5 করা নির্দেশ। কে লিখছে? জি 24 ঘন্টা। যে জি 24 ঘন্টা আবার কারুর বিশেষ একটা কারুর অনুমোদনে চলে এমন বলে মিডিয়া সার্কিটেই একটা আলোচনা চলে, আপনারাও আলোচনা করেন। সেই জন্য আমি একদম এদের খবরেই তুলে নিয়ে এসেছি। এরা যদি বলেন যে মেনকা গুরুস্বামীকে ক্ষমা চাইতে হয়েছে, তিনি ঝাড় খেয়েছেন, তাহলে বাস্তবে মহামান্য সুপ্রিম কোর্টে আজকে কি পরিমাণ তুলোধনা হয়েছে বুঝতে পারছেন তো। এবার সব থেকে গুরুত্বপূর্ণ, কি বলল, কেন মহামান্য সুপ্রিম কোর্ট রেগে গেল, এই ঝাড়ের পরিমাণটা শুনলে তখনই আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে যে কথাগুলো বলছে স্পষ্টভাবে, এদিন শুনানি শুরু হতেই জুডিশিয়াল অফিসারদের নিয়ে প্রশ্ন তোলেন মেনকা গুরুস্বামী, যার জবাবে রীতিমতো তিরস্কারের সুরে প্রধান বিচারপতি বলেন, জুডিশিয়াল অফিসারদের নিয়ে প্রশ্ন তুললে মেনে নেওয়া হবে না। বুঝে গেছে, এরা কাউকে মানে না, এরা আইন মানে না, সংবিধান মানে না, সুপ্রিম কোর্ট মানে না। তাই বিচারপতিদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, সেইখানটাও এরা ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে। আর সুপ্রিম কোর্ট সেখানেই খড়গহস্ত হয়ে গেছে। কোন সাহসে বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে? সবাইকে ওয়ার্নিং করে দেওয়া হচ্ছে, এটা মেনে নেওয়া হবে না। অর্থাৎ দিদিমণির দল যে পিসির বাড়ির আবদার নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে যাক না কেন, সেটা আর মেনে নেওয়া হবে না। আপনারা বারবার আশঙ্কা প্রকাশ করতেন না যে সুপ্রিম কোর্টে গেলেই তো খেলা হয়ে যায়, তারিখ পে তারিখ হয়, সেখানে এদের রক্ষা করার চেষ্টা করা হয়, আপনাদের মনোমতো বিচারটা হয় না। এবার মহামান্য সুপ্রিম কোর্ট কি বলছে দেখুন, পাপের শেষ থাকবেই, আর এদের পাপের ঘরা পূর্ণ হয়েছে সেটা সবাই বুঝতে পারছে, এমনকি মহামান্য সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতিও বুঝতে পারছেন। আর সেই জন্য কোনো পিসির বাড়ির আবদার নিয়ে গেলে এই ধরনের ঝাড়ি খেতে হচ্ছে। এরপরেই কার্যত ক্ষমা চেয়ে নেন মেনকা গুরুস্বামী। তাছাড়া তার উপায় ছিল না, তিনি বুঝে গিয়েছিলেন যে কি থেকে কি হতে চলেছে। আসলে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এখানে দেখুন, যে 60 লাখ ভোটারের নাম নিয়ে কথা হচ্ছে, সেটা নিয়েই এখানে যে এদের প্রাণ ভোমরাটা আটকে আছে। এই 60 লাখ ভোটার, এরা বারবার প্রশ্ন করে না কোথায় রোহিঙ্গা, কোথায় বাংলাদেশি? এই সমস্ত অবৈধ সমস্ত রোহিঙ্গা এইখানেই ডিটেক্ট হয়ে বসে আছে। হ্যাঁ, তার সঙ্গে চাল আর কাঁকড় মেশানোর মতো কিছু সত্যিকারের বৈধ ভোটারও মিশিয়ে দেওয়া হয়েছে, ইচ্ছা করে কিছু মতুয়া ভোটারকেও ঢুকিয়ে দেওয়া হয়েছে। নিশ্চিন্ত থাকুন, মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে হচ্ছে, মহামান্য বিচারপতিরা এটা দেখছেন, তাদের সকলের নাম ভোটার লিস্টে আসবে, কিন্তু ওই অবৈধ বাংলাদেশি, অবৈধ রোহিঙ্গা না, তাদের নাম কাটা যাবে।
60 লাখ নাম ও জুডিশিয়াল অফিসারদের দিয়ে যাচাই করার প্রসঙ্গে এদিন শুনানির শুরুতেই গুরুস্বামী জোরালো সওয়াল করেন, বলেন প্রায় 40 লক্ষ ম্যাপড ভোটারদের অ্যাডজুডিকেশন তালিকায় রাখা হয়েছে। হ্যাঁ, কোথায় ম্যাপড হয়েছিল? না, এক বাপের 369 সন্তান, মানে মহাভারতের ধৃতরাষ্ট্রের তাকেও হার মানিয়ে দিচ্ছে। একজন বাবা মা, একই বাবা একই মা, 26 দিন অন্তর অন্তর নাকি তাদের সন্তান হয়েছে, সেই রকম ম্যাপ ভোটার আছে। তো তাদেরকে ম্যাপিং রেখে দিয়েছো আর ভেবেছো এরাই থেকে যাবে, এরাই ছাপ্পাটা মারবে আর তোমরা জিতে বলবে মানুষ আমাদের পাশে আছে। না, এবার সেটা হবে না বস। প্রায় 60 লক্ষ ম্যাপ ভোটারদের অ্যাডজুডিকেশন তালিকায় রাখা হয়েছে। এরা আগে ভোট দিয়েছেন, হ্যাঁ আগে ভোট তো দেবেই, তোমাদের এরাই তো ভোট জেতার মূল মন্ত্র, যেটা ধরে ফেলেছে ইলেকশন কমিশন। সব ম্যাপ ভোটারদের শাস্তি দেবেন না, না শাস্তি সব ম্যাপ ভোটারদের দেওয়া হবে না, কিন্তু যারা অবৈধ, যারা বাংলাদেশি, ডিটেক্ট হবে, ডিলিট হবে এবং ডিপোর্ট হবে। কান্নাকাটি করে কোনো লাভ নেই, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। প্রায় 7 লক্ষ মামলা বিচারিক কর্মকর্তারা প্রক্রিয়াকরণ করেছেন, মানে বিচারপতিরা দেখে শেষ করেছেন, কিন্তু মোট 63 লক্ষ সংখ্যা, এখনও প্রায় 57 লক্ষ বাকি। বর্তমান গতিতে এই প্রক্রিয়া সময় মতো শেষ নাও হতে পারে। অর্থাৎ 7 মে যখন এই বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে, যার পরে অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসন জারি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর রাষ্ট্রপতি শাসন একবার জারি হয়ে গেলে এই যে অফিসার, এই যে পুলিশ অফিসার যাদেরকে দিয়ে মাতব্বরিটা হচ্ছে, সেই সব মায়ের ভোগে যাবে। ফলে আতঙ্ক বাড়ছে কালীঘাটের টালির চালায়, আর সেটাই ঝরে ঝরে পড়ছিল আজকে মহামান্য সুপ্রিম কোর্টে। এই সওয়ালের পরই প্রধান বিচারপতি বলেন, আপনাদের ক্ষেত্রে বলছি অপেক্ষা করুন এবং দেখুন, ওয়েট অ্যান্ড ওয়াচ। আগাম পিটিশন পাঠানো ভুল বার্তা দেয় যে আপনারা ব্যবস্থার উপর বিশ্বাস রাখেন না। রাম জন্মানোর আগেই রামায়ণ লিখতে গেছে, ডিলিট তালিকা প্রকাশিতই হয়নি এই 60 লক্ষ থেকে, তার আগেই এরা পিটিশন করছে ডিলিট হয়ে যাবে। জানে তো খুব ভালো করে, ফেরেববাজিটা তো এরাই করেছে, এদের হাত ধরেই তো এই নামগুলো ঢুকেছে যারা এদের দুধেল গাই ভোট ব্যাংক হয়ে আছে। আবেদনকারীরা কিভাবে এই আবেদন দাখিল করার সাহস পেল? বিচারিক কর্মকর্তাদের প্রশ্ন করা দুঃসাহস। আমি একটা কঠোর সতর্ক বার্তা দিচ্ছি, অর্থাৎ লাস্ট ওয়ার্নিং হয়ে গেল। দিদিমণির দল এরপর যদি কোনো বেয়াদবি করতে যায়, তার কনসিকুয়েন্স মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকে এদের কড়াই গন্ডাই বুঝতে হবে। প্রধান বিচারপতি আরও বলেন, ম্যাডাম মেনকা, আমাদের অফিসার তারা কাজ করছেন, কেউ যদি বৈধ হয় তারা বাদ যাবে না। এই জন্যই তো এসআইআর। অর্থাৎ নির্বাচন কমিশন যে কথা বলেছিল মহামান্য সুপ্রিম কোর্টও সেই কথা আজকে জোর গলায় বলে দিল। এই পিসিমণি ভাইপোমণি যেসব ফেরেববাজগিরি করছেন, সেসবের কোনো দাম নেই। যে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, বেছে বেছে যারা তোলামূলের ভোটার তাদের কেটে দেওয়া হচ্ছে, বেছে বেছে মুসলিমদের বাদ দেওয়া হচ্ছে, না, এসআইআর করা হচ্ছে অবৈধদের বাদ দেওয়ার জন্য। আর যে বৈধরা বিরোধী ভোটার বলে এতদিন নাম তুলতে দেয়নি, তাদের নামটাও তোলার জন্য। সুতরাং নির্বাচন কমিশন সঠিক কাজ করছে, তাতে একদম সোনার অক্ষরে শিলমোহর মেরে দিল মহামান্য সুপ্রিম কোর্ট। কেউ যদি বৈধ হয় তারা বাদ যাবে না, এই জন্যই তো এসআইআর। বৈধরা থাকবেন, অবৈধরা বাদ পড়বেন। আমরা যেটা বলতে চাইছি সেটা আপনারা বুঝতে পারছেন না, বুঝতে খুব ভালো করেই পাচ্ছে, কিন্তু যত বুঝছে তত যন্ত্রণা বাড়ছে, যত বুঝছে তত হাউতাস বাড়ছে, যত বুঝছে তত 26 যে দুঃস্বপ্নের মতো হাত থেকে পিছলে যাচ্ছে, সেই জায়গাটা ভেতরে চলে আসছে। ফলে ফলে কাকুতি মিনতি আকুতি সমস্ত কিছু জোরে জোরে পড়ছে, আর তত তত এরা গাড্ডায় ঢুকছে। যার পরই কার্যত ক্ষমা চেয়ে নেন তিনি। ক্ষমা চেয়ে নেওয়া ছাড়া কোনো রকম কোনো উপায় ছিল না। এবার আর একটা জিনিস আপনাদের দেখায়, যেটা আরো ইন্টারেস্টিং লেগেছে আমাদের, যেখানে বলা হচ্ছে যে ওই 5টা যে নির্দেশিকা দেয়া হচ্ছে সেই ব্যাপারটায় কথা বলা হচ্ছে। প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, ভোটের আগের দিন এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। ভালো করে এই লাইনটা বুঝুন। প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, ভোটের আগের দিন এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ এই যে 60 লক্ষ ভোটার রয়েছে যারা অ্যাডজুডিকেশনে রয়েছে, যেটা নিয়ে প্রশ্ন যে কবে এদের নাম হবে, ভোটের আগেই কি হবে, এদের মূল লক্ষ্যই তো ছিল যে যেহেতু সময়টা হচ্ছে না, তালেগুলো এদেরকেও এখন ভোট দিতে দিয়ে দাও। আর এদেরকে একবার ভোট দিতে অ্যালাউ করলে এই ভোটটা এদের পরে পড়বে। ফলে যত যাই এদের বিরুদ্ধে দুর্নীতির হাওয়া উঠুক, যাই উঠুক না কেন, ঠিক ম্যানেজ করে জিতে নেওয়া যাবে। আর যেহেতু সময় নেই, সেই জন্য এগুলোকে বিচার করাও যাবে না। কিন্তু না, সেই পথে মহামান্য সুপ্রিম কোর্ট হাঁটছে না। পরিষ্কার বলছে, ভোটের আগের দিন এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ এই 60 লাখের বিচার হয়ে যাওয়ার পরই ভোট হবে। দরকার হলে ভোটের একদিন আগে হলেও এই ফয়সালাটা হবে। অর্থাৎ
যেহেতু 7 লাখ এখন সবে কমপ্লিট হয়েছে, আরও 200 বিচারপতি যোগ দিচ্ছেন, কিন্তু শেষ করতে খুব খুব কম করেও এখনও প্রায় 1.5 থেকে 2 মাস লাগবে, তার আগে কিছুতেই হওয়া সম্ভব নয়, ক্যালকুলেশন সেই কথাই বলছে। তাহলে এবং তারপরে ভোট হবে না, সেখানেও একটা গন্ডগোল রয়েছে, একটু পরে সেটা ব্যাখ্যা করছি। এবং সেই জায়গায় যদি এই সময়টা লাগে, তার মানে মে মাসের 7 তারিখ পেরিয়ে যাচ্ছে, তার মানে রাষ্ট্রপতি শাসনে ভোট হচ্ছে। এখন ভোট হওয়ার চান্স নেই, সেটা সুপ্রিম কোর্টে ইঙ্গিতটা দিয়ে দিচ্ছে। তিনি বলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্ট দিয়ে জানাচ্ছেন আমাদের, অর্থাৎ এখনো অবধি কতখানি এগিয়েছে, 10,16,000 মতো ফয়সালা হয়ে গেছে, সেইটা জানিয়ে দিয়েছে। তো এই প্রসঙ্গে এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেক কিছু কথা বলার চেষ্টা করেছেন। সেই প্রসঙ্গে বিচারপতি জয় মাল্য বাগচির স্পষ্ট নির্দেশ, এখনও পর্যন্ত নির্বাচনের জন্য কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। আমাদের অনুরোধ, দয়া করে দায়িত্ব পালনের কাজটি যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় তা নিশ্চিত করুন। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু ইঙ্গিতটা দিয়ে রাখলো যে ভোটের জন্য তো বিজ্ঞপ্তি এখনো প্রকাশ হয়নি, আপনারা তো হাঁকুপাকু করছেন কেন? মহামান্য সুপ্রিম কোর্টের কোনো তাড়াহুড়ো নেই, এবং এটা নিয়ে যে তাড়াহুড়ো করতে হবে নির্বাচন কমিশনকে, তেমনও ইঙ্গিত দিচ্ছে না। তাহলে তো বলেই দিত যে ভাই, আপনার যদি 7ই মের মধ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে নিয়ে আসতে হয়, তাহলে আপনাকে মার্চের 15 তারিখের মধ্যে ভোট ঘোষণা করে দিতে হবে। তাহলে এক দফাতে ভোট করলেও এপ্রিলের লাস্ট উইকে গিয়ে ভোট করবেন, মে 3-4 তারিখের মধ্যে কাউন্টিং কমপ্লিট করবেন। সুতরাং তার মধ্যে যে করে হোক আপনাদের এই এসআইআর প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, তার নির্দেশ কিন্তু দেয়নি। বলা হচ্ছে ভোটের একদিন আগে হলেও এটা শেষ হবে, এবং ভোটের বিজ্ঞপ্তি এখনো প্রকাশ হয়নি। সুতরাং ভোট নিয়ে সুপ্রিম কোর্টের কোনো তাড়াহুড়ো নেই। এসআইআর করাটা যে জরুরি, এই বৈধদের ভোটার তালিকায় রাখা এবং অবৈধদের বার করাটা যে তার থেকেও জরুরি, এটা মহামান্য সুপ্রিম কোর্ট বুঝতে পারছে। শীর্ষ আদালত স্পষ্ট করে দেয়, অ্যাডজুডিকেশন তালিকা নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শ ছাড়া এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না কমিশন। অর্থাৎ একটা সোজা কথায় শিল্ড লাগিয়ে দেওয়া হলো কমিশনের গায়ে। এর আগে বা এখনো পর্যন্ত দিদিমণির দল কি করে যাচ্ছে, ভ্যানিশ কুমার, জ্ঞানেশ কুমার যিনি সিইসি, তাকে ভ্যানিশ কুমার বলে দেওয়া হচ্ছে। তিনি নাকি বিজেপির অঙ্গুলি হেলনে এইসব কাজ করে যাচ্ছেন, অন্যায় করছেন। এই বাংলাদেশি রোহিঙ্গা যারা দিদিমণিকে ভোট দিয়ে জেতাতো, তাদের ডিটেক্ট করে ডিলিট করার কাজটা করে তিনি অন্যায় করছেন, মানুষকে ভুল বোঝানো চলছে। কিন্তু বলা হলো যে এখানে এককভাবে সিদ্ধান্ত নেবে না, অর্থাৎ এটা জুডিশিয়াল সিস্টেম অ্যাপ্রুভ করবে। এখন জুডিশিয়াল সিস্টেমই করুক, ইলেকশন কমিশনই করুক, যেটা বিচারপতিরা বিচার করে দিয়েছেন সেটাই তো পাবলিশ করবেন। তার মানে নির্বাচন কমিশনের গায়ে আঁচ যাতে না পড়ে, সেই ব্যবস্থাটা সুপ্রিম কোর্ট করে দিল। এবং এক্ষেত্রে যদি দিদিমণির দল একটা ট্যাফু করে, সোজাসুজি আদালত অবমাননার জায়গায় চলে যাবে, এবং একবার আদালত অবমাননা হয়ে গেলে এই দিদিমণির কি অবস্থা হবে, কোমরে যে দড়ি পড়বে, সেটা বুঝতে পারছেন। অর্থাৎ প্রধান বিচারপতি, মহামান্য সুপ্রিম কোর্ট কিভাবে ঘিরে ফেলছে এদেরকে একবার বুঝুন। সব ছবিটাই তো ওরা বুঝতে পেরে গেছেন। কমিশনের উদ্দেশ্য 5 দফা নির্দেশ দেওয়া হয়। 1, পোর্টালের সমস্ত ডেটা ও ডেভেলপমেন্ট রিয়েল টাইম আপডেট দিতে হবে। ঠিক আছে, খুব ভালো কথা। যাদের নাম বাদ পড়বে সঙ্গে সঙ্গে তাদের কারণ জানিয়ে দিতে হবে, এখানেও কোনো অসুবিধা নেই। বাদ পড়ার কারণ তো বিচারপতিরা ঠিক করে দিচ্ছেন, সেই কারণটা পাশে লিখে দেবেন, এ ভারতীয় নয়, এ বাংলাদেশি, এ রোহিঙ্গা, সমস্ত কিছু সেখানে লেখা থাকবে। 3, নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে বিজ্ঞপ্তি জারি করবে। অর্থাৎ ভোটের যে বিজ্ঞপ্তি জারি করা বা অন্যান্য ইলেকশন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা, সেখানে জুডিশিয়াল সিস্টেমও ঢুকে পড়লো, তাদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত নিয়েই কিন্তু সেইগুলো জারি করা হবে। এবং এক্ষেত্রে বিজেপি করেছে বললেই আদালত অবমাননা হবে, ঘ্যাঁচ করে ধরবে মহামান্য আদালত। 4, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শ নিতে হবে। যেটা বলেছিল যে এই যে 60 লাখ আছে আমরা পিরিয়ডিক্যালি করব, সেটাও মহামান্য প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট, তার পরামর্শ নিয়ে করতে হবে। 5, বিচার বিভাগীয় আধিকারিকদের সাম্মানিক সহ যাবতীয় খরচ বহন করবে নির্বাচন কমিশন। এটা আগেই বলে দেওয়া হয়েছিল, এই নিয়ে খুব একটা চাপের কিছু নেই। কিন্তু এর থেকেও যেটা খুব ইন্টারেস্টিং আমার লেগেছে যে পয়েন্টটা, সেটা হচ্ছে এই পুরো প্রসেসটাকে কিন্তু ট্রাইব্যুনালে নিয়ে চলে যাওয়া। কি ট্রাইব্যুনালে নিয়ে চলে যাওয়া, এখানে দেখুন রিপোর্ট যেটা বলছে, ভোটার তালিকা সংক্রান্ত সিদ্ধান্ত হাইকোর্টই নেবে, রাজ্যের আর্জি ফেরালো শীর্ষ আদালত, অভিযোগ শুনতে গঠন করা হবে ট্রাইব্যুনাল। অর্থাৎ এই কিছু হলো না হলো আর সুপ্রিম কোর্টে ছুটলাম, একটা করে মামলা ঠুকে দিলাম যাতে এসআইআর প্রসেস ঘেঁটে দেওয়া যায়, সেই জায়গাটা রাস্তা আর খোলা রইল না। এই সংক্রান্ত যা কিছু সিদ্ধান্ত নেবে মহামান্য কলকাতা হাইকোর্ট, এবং তারা এখন অবধি যে সিদ্ধান্ত নিয়েছেন, যে কাজটা করেছেন, সেটা মহামান্য সুপ্রিম কোর্টও মনে করছেন সঠিক করছেন। এবং মহামান্য কলকাতা হাইকোর্ট এখন অবধি এরকম কোনো রায় দেয়নি যেখানে এটা প্রতিপন্ন হয় নির্বাচন কমিশন ভুল কাজ করেছে। অর্থাৎ থাপ্পড়টা কার গালে পড়লো,
সেই দিদিমণির গালে পড়লো। কিন্তু তার থেকেও মারাত্মক যে জায়গাটা আজকে সুপ্রিম কোর্ট খুলে দিল সেটা হচ্ছে এই জায়গাটা। সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে, শীর্ষ আদালত বলে, আমরা আগের নির্দেশেই বলেছিলাম বিচার বিভাগীয় আধিকারিকদের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশাসনিক বা নির্বাহী কর্তাদের কাছে আবেদন করা যাবে না। তারপরেই ট্রাইব্যুনাল গঠন করার কথা বলে সুপ্রিম কোর্ট। সেই ট্রাইব্যুনালে প্রাক্তন প্রধান বিচারপতি এবং হাইকোর্টের 2-3 জন বিচারপতি থাকবেন। কারা থাকবেন তা ঠিক করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। বিচার বিভাগীয় কাজ সংক্রান্ত আবেদন সেই ট্রাইব্যুনালেই করা যাবে। অর্থাৎ এই যে 60 লক্ষ নাম, তাতে 10,16,000-এর রিপোর্ট চলে গেছে প্রধান বিচারপতির কাছে, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে। এবং সেইখানে যাওয়ার পর তারা যেটা দেখেছেন, তারা যেটা অনুধাবন করেছেন যে যা কাজ হয়েছে সঠিক কাজ হয়েছে। এখন এই যে বিচার বিভাগীয় কর্তারা কাজ করছেন, এই যে বিচারপতিরা কাজ করছেন, তাদের উপর একটা ইমেন্স প্রেশার ক্রিয়েট করা হতে পারে, তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে, বা তাদের বিরুদ্ধে জনরোষ, মানুষ খেপানোর কাজ করতে পারে, যেটা ট্রেন্ড সেট করে দিয়েছে পশ্চিমবঙ্গে। ফলে এই জায়গায় এই ধরনের কোনো বেয়াদবি, কোনো বাঁদরামি সহ্য করা হবে না। কি করা হবে? কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে দায়িত্ব দেওয়া হলো, একজন প্রাক্তন প্রধান বিচারপতিকে নিতে হবে এবং 2-3 জন বিচারপতিকে নিয়ে একটা ট্রাইব্যুনাল গঠন করে দিতে হবে। কারোর যদি মনে হয় এই বিচারপতিরা সঠিক কাজ করেননি, তাদের নাম এই ভোটার তালিকায় থাকা উচিত, বা কারোর যদি মনে হয় যে ভুল করে কোনো নাম থেকে গেছে, সেই নাম কাটা উচিত, সেই সমস্ত কিছু বিচার পদ্ধতির সামনে আসতে হবে। এবং সেই মহামান্য বিচারপতিরা, সেই ট্রাইব্যুনাল, এই জায়গাটাকে নিয়ে তারা বিচার করে ফাইনাল ফয়সালা করবেন। এই কারণেই বলছিলাম যে এখনও এসআইআর যে প্রসেসটা রয়েছে, যে 60 লক্ষ নামের টোটাল বিচারটা বাকি রয়েছে, সেটা শেষ করতে 1.5 থেকে 2 মাস। অর্থাৎ এটা মার্চের মাঝামাঝি হয়ে গেল। 1.5 মাসও যদি ধরে নেন, এপ্রিলের শেষের আগে এই কাজ শেষ হচ্ছে না, মে মাসও হয়ে যেতে পারে। তারপরে এই ট্রাইব্যুনালে বিচার হবে, যাদের মনের মধ্যে অসুয়া থাকবে যে সঠিক বিচার তারা পাননি, সেইখানে বিচার পদ্ধতি চলবে। সেই বিচার পদ্ধতি অন্তত 15 দিন, 1 মাস সেগুলো চলতে পারে। তারপর সিদ্ধান্ত হতে পারে পশ্চিমবঙ্গে কবে নির্বাচনটা হচ্ছে। পশ্চিমবঙ্গের ইলেকশন সময়ে হওয়ার চান্স কম, আর 7ই মে পেরিয়ে গেলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাচ্ছে। এখানকার প্রশাসন, এখানকার পুলিশ, যারা এতদিন দলদাস, অনুগত, চটি চাটা হয়ে কাজ করছিল, তাদের সেই জায়গা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে চলেছে। আর তাই সুপ্রিম কোর্ট আজকে সব দিক থেকে বন্ধ করে দিল, চারিদিকে একটা সিল লাগিয়ে দিল, এবং কালীঘাটের টালির চালায় কান্নাকাটির রোল শুরু হয়ে গেল। থাকছেন না তিনি, কিছুতেই আর থাকছেন না, থাকা উচিত নয়। এখানে যে অন্যায় হচ্ছে সেটা মহামান্য সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, তারাও বুঝে গেলেন এবং কমিশনের হাত শক্ত করার পাশাপাশি তাদের জন্য সেফগার্ড শিল্ডও বানিয়ে দিলেন। কি বলবেন মহামান্য সুপ্রিম কোর্টের আজকের এই রায়, আজকের এই বিচার পদ্ধতি নিয়ে, যে সিদ্ধান্ত নেওয়া হলো সেই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।